অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে 6 জন সাবেক আইজিপি বেনজির আহমেদকে আর 9 জন তার স্ত্রী ও 3 মেয়েকে দুদকে তলব। আজিজ বেনজিরের ঘটনায় বিব্রত নয় সরকার, অপরাধীর ক্ষমা নেই বলেছেন ওবায়দুল কাদের। সাবেক আইজিপি ও সাবেক সেনাপ্রধান সরকারের সৃষ্টি মন্তব্য মির্জা ফখরুলের। বিমানের তাণ্ডবে লন্ডভন্ড দক্ষিণের 19 জেলা, জলোচ্ছ্বাসে গ্রামের পর গ্রাম প্লাবিত, ডুবে গেছে ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ক্ষেত, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িতদের স্বীকারোক্তিতেই আনার হত্যার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্পষ্ট হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। মন্ত্রী বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ড্রোন ব্যবহার, ওয়াচ টাওয়ার স্থাপন সহ নানান উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সড়ক দুর্ঘটনা এড়াতে দ্রুতগতির যান নিয়ন্ত্রণ, সড়কে চাঁদাবাজি ঠেকানো এবং যত্রতত্র পশুর হাট ঠেকাতে মাঠে থাকবে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ঈদের ছুটির আগে পোশাক শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। এমপি আনার হত্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, জড়িত সন্দেহে যাদের আটক করা হয়েছে হত্যার দায় স্বীকার করেছে তারা। এ সময় ঝিনাইদহ 4 আসন শূন্য ঘোষণা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার। এই ডেড বডিটা ছাড়া আমরা কিন্তু সমস্ত ইনফরমেশন যারা যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, যারা যারা করেছেন, আমরা সব কিছুরই আমরা খবর পেয়েছি। আমরা ডেড বডিটা উদ্ধার করাটাই এদের যেরকমভাবে এরা খুন করেছে সেই অবস্থায় এটা উদ্ধার করাটাই আমাদের বাকি রয়েছে, আর সব কিছু আমাদের কাছে চলে আসছে। আইনি জটিলতা না পাওয়া গেলে সে তো যারা যারা দেখেছে, যারা যারা হত্যা করেছে তারা তো স্বীকার করছে, সেইখানে কি হবে সেখানে আইনজ্ঞরাই জানে, আইন মন্ত্রণালয় বলতে পারবে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে আগামী 6 জুন এবং তার স্ত্রী জিসান মির্জা ও 3 সন্তানকে 9 জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার বিকেলে দুদক এই তথ্য জানায়। জানা যায়, সাবেক আইজিপি তার আয়কর ফাইলে অনেক সম্পদ দেখালেও এসব সম্পদের বৈধ উৎস দেখবে দুদক। ট্যাক্স ফাইলে উঠালেও সম্পদ উপার্জনের বৈধ খাত খতিয়ে দেখা হবে। বেনজিরের স্ত্রী এবং সন্তানদের আয়ের খাত হিসেবে দেখিয়েছেন মাছের ব্যবসা, এটাও খতিয়ে দেখা হবে। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ দেশের বাইরে বেনজির পরিবারের কোনো সম্পদ আছে কিনা তা জানতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-তে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধান শুরুর পর থেকে প্রতিনিয়তই গোয়েন্দা সূত্র সহ বিভিন্ন মাধ্যমে বেনজির পরিবারের সম্পদের বিষয়ে তথ্য পাচ্ছে দুদক। জিজ্ঞাসাবাদ অবশ্যই করা হবে, যখন তদন্ত হবে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। অনুসন্ধান করে যদি রিপোর্ট দেওয়া হয় নিশ্চিত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে জিজ্ঞাসাবাদ তার কথা শুনতে হবে, তো ওনার বক্তব্য থাকতে পারে, এই প্রপার্টির তাদের বৈধতাও থাকতে পারে। যে বৈধ মনে করে উনি বৈধ প্রমাণ করতে পারে, তারা হয়ে যাবে। 2 দফায় আবেদন করেছি। প্রথম দফায় আমার ঠিক ফিগারটা মনে নাই, সম্ভবত 83টা দলিল এবং 30টা ব্যাংক অ্যাকাউন্ট। পরের দফায় আরো বেশি কিছু দলিল আমরা পাইছি, সেই দলিলের প্রেক্ষিতে ওগুলো ফ্রিজ করার জন্য বলেছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ঘটনায় সরকার বিব্রত নয়, অপরাধীর ক্ষমা নেই। শেখ হাসিনা সেটা প্রমাণ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও শাস্তি পেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার পটুয়াখালী যাবেন বলেও জানান ওবায়দুল কাদের। সৈকত সাদিকের প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরো বলেন, দুর্নীতি দমন কমিশন দুদক স্বাধীন বলেই বেনজির আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত করছে। জেনারেল আজিজ অপরাধী হলে তার বিরুদ্ধেও দুদক ব্যবস্থা নেবে। বেনজিরের বাড়ি তো টুঙ্গিপাড়ায়, সেই সূত্র তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবেন, অপরাধীর ক্ষমা নেই। এটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। তারপরে যিনি সেনাবাহিনীর প্রধান, তিনিও যদি অপরাধী হন, তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, তারেক রহমানকে দেশে এনে বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয়ী। আজকে তারা বলে তারেক জিয়াকে দেশে এনে কিভাবে শাস্তি দিবে। গ্রেনেড হামলার ঘটনা থেকে উদ্ভূত হত্যা মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। তো এগুলো তো শাস্তির বাস্তবায়নটা করতে হবে। শাস্তি কার্যকর করার জন্য তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং সেই চেষ্টা অব্যাহত আছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই সরকারের সঙ্গে কাজ করতে চায় বলেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সময় জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের অস্তিত্ব নেই, সময় হয়ে গেছে তাদের, ঘোরাঘুরি করে লাভ নেই। মানুষ যেন সুন্দরভাবে দাফন কাফন করতে পারে সে বিষয়ে এখন তাদের চিন্তা ভাবনা করা উচিত বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট সিকান্দার রেমানের। মূল্যবান বক্তৃতা করেছেন যারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ রক্ষী বাহিনী তৈরি করে গুম খুন নির্যাতন করেছিল, এখন নতুন নতুন কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। সময় হয়ে গেছে, ঘোরাঘুরি অনেক করেছেন, বহু করেছেন, এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফনটা ঠিক মতো হয়, আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেইভাবে কিন্তু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন। আমরা মনে করি যে এই দেশকে বাঁচাতে হলে আজকে নতুন চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে। এদিকে সাবেক সচিব AFM সোলাইমান চৌধুরীর লেখা ফেনীতে 321 দিন বইয়ের প্রকাশনা উৎসব হয় জাতীয় প্রেস ক্লাবে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাজনীতিতে কঠিন সময় পার করছে দেশ। আমরা এত প্রতিকূলতা, এত বৈরিক অবস্থা, এত যন্ত্রণা পরেও কিন্তু আমরা চেষ্টা করছি মাথা উঁচু করে দাঁড়ানোর। আমরা চেষ্টা করছি মানুষের সমস্যাগুলোকে সামনে নিয়ে আসার। এটা তো রাষ্ট্র নেই। আজকেই বোধহয় না কালকেই বই বলছিলেন, মান্না বলছিলেন, যেটা তো এখন আপনি এটা রাষ্ট্র বলতে পারেন না, এটা একটা পৈতৃক সম্পত্তির জমিদারিতে পরিণত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে মহানগর দক্ষিণ শ্রমিক দল। এ সময় বিএনপি নেতারা বলেন, ক্ষমতা হারানোর ভয়ে রাজপথের সাহসী নেতা ইশরাক হোসেনের মতো বিরোধী নেতা কর্মীদের কারাগারে আটকে রেখেছে। সরকার যদি কাউকে দিয়ে অনৈতিক কাজ করা, শুধু ব্ল্যাকমেল করবে সরকারকে, তাহলে একটা আইজি এত টাকা পায় কোথায়, এত সম্পদ হয় কেমনি, যারা রাজনীতি ঘরে বসে বসে এত কিছু করতে পারলো কি করে। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের দিকে নজর না দিয়ে সরকার ব্যস্ত জিয়া পরিবারকে নিয়ে। আহবাব চৌধুরী খোকন সম্পাদিত জিয়াউর রহমান অনন্য রাষ্ট্রনায়ক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভীর অভিযোগ, লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, ব্যাংক খালি হচ্ছে, সেদিকে সরকারের নজর নেই। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। দক্ষিণের 19 জেলায় দৃশ্যমান ঘূর্ণিঝড় রিমালের ক্ষত, তলিয়ে আছে ঘরবাড়ি, হাজার হাজার হেক্টর ফসলি জমি, পানিবন্দী কয়েক হাজার মানুষ। বিধ্বস্ত বাড়িঘর সারিয়ে ঘুরে দাঁড়ানোর সংগ্রামে ক্ষতিগ্রস্তরা। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড উপকূলীয় জেলার বিভিন্ন এলাকায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রমের পর স্পষ্ট হয়ে উঠেছে উপকূলীয় এলাকার ক্ষত আর ক্ষয়ক্ষতি। গাছপালা উপড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে আর পানিতে তলিয়ে লন্ডভন্ড অবস্থা চারদিকে। ঘূর্ণিঝড় রিমালে পটুয়াখালীতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, গাছপালা, ঘরবাড়ি। জেলা প্রশাসন 26 কোটি 21 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায়। এছাড়া 28 কোটি 69 লাখ টাকার ক্ষতি হয়েছে মৎস্য খাতের। আরো গাছপালা পড়ছে, বহু ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এলাকায়।
আমাদের বড় ভাইয়ের একটা গরু ঘর টিন সব উড়াই নিয়ে গেছে। বড় রাতে বাইর করতে পারি না, একটা পাও বাড়ি গাছের তলে চলে গেছে। রিমালের আঘাতে বিপর্যস্ত পিরোজপুরের জনজীবন। রাস্তার উপর গাছ ও বৈদ্যুতিক খুঁটি পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা। চরম ভোগান্তিতে প্লাবিত এলাকার মানুষ। সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ঝালকাঠিতে। ভেঙে গেছে 9 কিলোমিটার বাঁধ, তলিয়ে গেছে জমির ফসল, মাছের ঘের, ভেঙে গেছে কাঁচা পাকা রাস্তা। কচুয়া বেতাগী ফেরির গ্যাংওয়ে বিধ্বস্ত হওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। বরিশালে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়েছে অসংখ্য গাছপালা, ঘরবাড়ি। শহর ও গ্রাম মিলিয়ে পানিবন্দী শত শত মানুষ। এখনো তলিয়ে ফসলি জমি, রাস্তাঘাট। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতি হয়েছে সুন্দরবনের প্রাণ প্রকৃতির। ঝড়ের কবলে পড়ে মারা গেছে হরিণ সহ অন্যান্য প্রাণী। বনের ভেতরে 25টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে অন্তত 80টি মিষ্টি পানির পুকুর। সুপেয় পানির সংকটে পড়েছে বন্যপ্রাণীরা। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ায় মোংলা বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। বাগেরহাটের অনেক এলাকায় এখনো রয়েছে জলাবদ্ধতা। জলোচ্ছ্বাসে জেলার লাখেরও বেশি মানুষ পানিবন্দী। চরম দুর্ভোগে মানুষ। অন্তত 10,000 বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত 35,000 ঘর বাড়ি। ভেসে গেছে 35,000 মাছের ঘের। পটুয়াখালীর কুয়াকাটায় এখনো ঝড়ো হাওয়া বইছে, সাথে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর রয়েছে বিক্ষুব্ধ। কলাপাড়া ও রাঙ্গাবালির বেশ কিছু বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড় রিমালে সাতক্ষীরা বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেলেও প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে উপকূলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জেলায় 606 হেক্টর জমির ফসল ও 200 হেক্টর জলাশয়ের মাছ ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দী জেলেপল্লীর শতাধিক পরিবার। খাগড়াছড়িতে প্রবল বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 2 শতাধিক পরিবার পানিবন্দী। পাহাড় ধস ও গাছ পড়ে সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটছে। গাছ সরাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। এদিকে ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় 3টি গ্রাম তলিয়ে গেছে। মারিশিয়া দীঘিনালা সড়কের 10টি জায়গায় ছোট বড় পাহাড় ধসে সারা দেশের সাথে বাঘাইছড়ির যান চলাচল বন্ধ রয়েছে। সড়কের 2 পাশে আটকা পড়েছে বহু যানবাহন। মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে 2 দিন লাগতে পারে বলে জানায় স্থানীয় প্রশাসন। এদিকে সাজেকের মাচালং ও বাঘাইহাট বাজার তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছে 120 জন পর্যটক। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চাঁদপুর শহর রক্ষা বাঁধের 8টি জায়গায় অন্তত 165 মিটার এলাকা সিসি ব্লক ধসে মেঘনা নদীতে দেবে গেছে। টানা বৃষ্টিপাত ও মেঘনার উত্তাল ঢেউয়ে বাঁধে ভাঙন ধরে। তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ড বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ শুরু করেছে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। থেমে থেমে হালকা বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় কবলিত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি বাঁধগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এই নির্দেশনা দেন। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আর্থসামাজিক উন্নয়নে বিশ্বব্যাংকের কাছ থেকে প্রায় 3,800 কোটি টাকা ঋণ ও অনুদান নিচ্ছে সরকার, যার 2,300 কোটি টাকা ঋণ হিসেবে দেওয়া হবে বাংলাদেশকে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মোহিত। মঙ্গলবার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় নির্ধারিত এজেন্ডার বাইরে ঘূর্ণিঝড় রিমাল প্রাধান্য পায়। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল সালাম জানান, ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রধানমন্ত্রী অবগত আছেন। তিনি তৎপর ছিলেন বলেই ক্ষয়ক্ষতি কম হয়েছে। জানান, ক্ষতির পরিমাণ দ্রুত নিরূপণ করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী পানির জন্য বলেন, পানির ব্যবস্থা করতে, যাতে পীড়া না দেখা দেয়, এটা হলো বড় প্রয়োজনীয়তা। আর একটা লং টার্ম সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিলেন যে বাঁধগুলি আছে, নদীর পাড়ে যে বাঁধ আছে অনেকগুলো বাঁধ, সেই বাঁধগুলো অনেক ড্যামেজড হয়ে গেছে সাইক্লোনে। বাঁধ এমনি পুরনো অনেক, আর সাইক্লোনের ইফেক্টে এটা বাঁধগুলো নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তিনি আদেশ দিলেন যে যত দ্রুত সম্ভব এগুলো
সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা আসছে, আরও খুব কষ্ট বাড়বে মানুষের। বৈঠকে 14,337 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য ভৌত অবকাঠামো উন্নয়নে 4,081 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়, যা ঋণ হিসাবে বিশ্বব্যাংক দিচ্ছে 2,329 কোটি টাকা। এই যে ওরা শুধু করতে চেয়েছিল রোহিঙ্গাদের জন্য, আমরা বলেছি না, রোহিঙ্গাদের জন্য করলে তো হবে না, কারণ যাদের উপরে যে সমাজ সোসাইটির উপর নির্ভরশীল, যে কমিউনিটির উপর নির্ভরশীল, তাদেরই করতে হবে। তো এই যে পূরণ করার কথাটা বলেন, এটা কিন্তু সার্বিক, রোহিঙ্গাদেরও আছে, স্থানীয় লোকেরও আছে, সকলেই আছে, চাপ পড়েছে। সুতরাং রোহিঙ্গা চাপায় দিচ্ছে না বিশ্বব্যাংক, বিশ্বব্যাংক যা দিচ্ছে সেটা আমরা আমাদের মত নিয়ে দিচ্ছি, সুষ্ঠুভাবে এটা করছি। মন্ত্রী জানান, বিশ্বব্যাংকের অনুদান রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, রাস্তাঘাট, বনায়ন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় হবে। এছাড়া কর্ণফুলী নদীর তীর রক্ষা, নওগাঁর মহাদেবপুরে অত্যাধুনিক সাইলো নির্মাণ সহ 11টি প্রকল্প অনুমোদন দেয় একনেক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। তৃতীয় ধাপে 90টি উপজেলায় ভোট আজ। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে সরঞ্জাম। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে 19 উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মঙ্গলবার উপজেলা হলরুম থেকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় ভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। ভোট সুষ্ঠু করতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নীলফামারী সদরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বরে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা হাতে ব্যালট বাক্স সহ ভোটের সামগ্রী তুলে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাঙামাটিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। পাবনার রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা ইভিএম সহ প্রয়োজনীয় সরঞ্জাম আদি প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেন। গত 5 বছরে বিভিন্ন অভিযোগে 178 জন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চাকরিচ্যুত করা হয়েছে 87 জনকে, জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF আয়োজিত সংলাপে মন্ত্রী আরও জানান, নানা অপরাধের কারণে 22 জনকে গুরুদণ্ড, 69 জনকে লঘুদণ্ড দেওয়া হয়েছে। এখনো প্রশাসনে 3,70,000 পদ খালি উল্লেখ করে তিনি জানান, সরকারি কর্ম কমিশনের মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়। মন্ত্রী এ সময় জানান, ডিসি ইউএনওদের জন্য 261 গাড়ি কেনার বিষয়টি 3 বছর ধরে অপেক্ষমান ছিল। করোনার সময় ব্যয় সংকোচন নীতির কারণে এসব বন্ধ ছিল। এখন ধীরে ধীরে কিছু গাড়ি কেনা হচ্ছে বলে জানান মন্ত্রী। বলতে বিগত 5 বছর 2019 থেকে 2024 পর্যন্ত আমরা ধরে রাখি, 2019 থেকে 24, তো সেখানে আমরা 178 জন 178 কর্মকর্তা গ্রেড 1 থেকে গ্রেড 9 পর্যন্ত, তাদের বিরুদ্ধে বিভাগীয় বিভাগীয় মামলার মাধ্যমে তদন্ত করা হয়েছে। 178 জনের মধ্যে 22 জনকে কিন্তু আমরা গুরুদণ্ড দিয়েছি। আপনারা গুরুদণ্ড এবং লঘুদণ্ড 2 ধরনের দণ্ড আছে আমাদের। তো গুরুদণ্ড দেওয়া হয়েছে এবং 69 জনকে লঘুদণ্ড দেওয়া হয়েছে এবং 77 জনকে 77কে অব্যাহতি দেওয়া হয়েছে। গাজায় গণহত্যা নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ ও প্রচারের মাধ্যমে ডয়েচে ভ্যালেকে মানবাধিকারের প্রতি তার অঙ্গীকার এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রমাণের আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশের সম্মেলন কক্ষে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, নিকট অতীতে ডয়েচে ভেলে মানবাধিকার নিয়ে একটি রিপোর্ট করেছেন, যেখানে কিছুদিন আগেও গৃহযুদ্ধ মোকাবেলা করা দেশ শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশকে তুলনা করা হয়েছে। যে DW একটা রিপোর্ট করেছে হিউম্যান রাইটস নিয়ে, অদ্ভুতভাবে অবাক হলাম। শ্রীলঙ্কার কনটেক্সটের সাথে বাংলাদেশ নিয়ে এসেছে, একটা দেশে সিভিল ওয়ার হয়েছে, তাও কতদিন আগে, তার সাথে কম্পেয়ার করে ট্যাগ করে যে কাজটি করেছে, আমি এটাকে ক্রিটিসাইজ করব না। হিউম্যান রাইটস নিয়ে যে কোনো সংস্থার কমিটমেন্টকে আমি অ্যাপ্রিসিয়েট করি। শুধু আমি আহ্বান জানাবো যে তাদের যদি হিউম্যান রাইটসের প্রতি এত কমিটমেন্ট থাকে, সেটা প্রমাণ তারা দেখ। গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, জেনোসাইড হচ্ছে, সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেখ।
এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস তারা প্রুফ করুক এবং একই সাথে তাদের গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু আছে সেটাও তারা প্রুফ করুক। আমি এই আহ্বানটা জানাতে চাই। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে 6 জুন সাবেক আইজিপি বেনজির আহমেদকে আর 9 জুন তার স্ত্রী ও 3 মেয়েকে দুদকে তলব। আজিজ বেনজিরের ঘটনায় বিব্রত নয় সরকার, অপরাধীর ক্ষমা নেই বলেছেন ওবায়দুল কাদের। সাবেক আইজিপি ও সাবেক সেনাপ্রধান সরকারের সৃষ্টি মন্তব্য মির্জা ফখরুলের। রিমালের তাণ্ডবে লন্ডভন্ড দক্ষিণের 19 জেলা, জলোচ্ছ্বাসে গ্রামের পর গ্রাম প্লাবিত, ডুবে গেছে ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।